কম্পিউটার চালাচ্ছে, আরে কম্পিউটার চালাইছে, কম্পিউটার চালাইছে, কম্পিউটার চালাইছে রে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই সামনে তো ঈদুল ফিতর, ঈদ সম্বন্ধে কিছু বলেন, মানে ঈদের মার্কেটিং কি করলেন না করলেন? ঈদের মার্কেটিং আলহামদুলিল্লাহ টুকটাক যা করেছি, সবার জন্য যতটুকু সাধ্যের মধ্যে আমরা সেটা নিয়েছি, চেষ্টা করেছি। বাচ্চাদের জন্য, নিজেদের জন্য যতটুকু করার মতো আমরা করেছি। বাবুর জুতা কিনেছি, ড্রেস কিনছি, আমার 3 পিস নিয়েছি, আরও নিব। বাসার আশেপাশে যত মানুষজন আছে নেওয়ার চেষ্টা করছি। ও মানে নিজের জন্য নিচ্ছেন আর অন্য মানুষের জন্য দিচ্ছেন? জি, যতটুকু সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই ঈদ কেমন, মানে আগের ঈদ আর বর্তমানে ঈদের মধ্যে পার্থক্য কেমন খুঁজে পাচ্ছি? ছিল অন্যরকম। আর আগে ঈদে আমরা ছোট ছিলাম, আমাদের জন্য যেরকম নেওয়া নতুন জামা কাপড় যে উচ্ছ্বাসটা ছিল, এখন সেটি নেই। এখন আমরা নিচ্ছি প্রয়োজনের তাগিদে। ও, প্রয়োজনের তাগিদে নিচ্ছেন। আচ্ছা, মানে গত ঈদে মানে যে জামা কাপড়ের দাম ছিল আর এবার মানে কুই পার্থক্যটা কেমন? অনেক বেশি। গত ঈদে যেটা ছিল সেটা সাধ্যের মধ্যে ছিল, এবার অনেক বেশি। ও, অনেক বেশি দাম মানে ফিল করতেছেন। আপনার কি দেশি প্রোডাক্ট, মানে অনেকের যেমন বাইরের দেশে যে আর কি মার্কেটিং করে, আগে যেমন কলকাতা নিগো ছিল, যে তারা কলকাতা যে মার্কেটিং করতো, এখন এই কি ওই সেই মন মানসিকতা? না না না, আমরা দেশে নিই, ঢাকায় নিই, যেখানে থাকি আমরা সেরকম। ঢাকার মধ্যে আর কি বেশি মার্কেটিং করেন? আচ্ছা, তাহলে এই সামনে মার্কেটিং করছেন, আরো মার্কেটিং করার ইচ্ছা আছে আত্মীয় স্বজনের মধ্যে জন্য? হ্যাঁ, যার যতটুকু দেওয়ার সামর্থ্য লাগে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের বাবুটার নাম কি, নাম বলো? আরশিয়া হোসেন ইফরা। আচ্ছা, তো তার জন্য কি কেনা হয়েছে? ও জুতা নিতে, যে ড্রেস নিতে দুইটা। দুইটা ড্রেস নিতে, আরো নিবে না? দাঁড়াও, আসো। আচ্ছা, ভালো লাগলো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। মানে আপনি কিছু চাকরি করেন, বলেন একটু পরিচয় দেন। আমি বিচারপতি আব্দুল হক স্যার মহোদয়ের সাথে আছি। মানে হাইকোর্টে আছেন আপনি? হাইকোর্টে। চাকরি জীবন আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। বোনাস 16,000 টাকার মতো পেয়েছি বেতনের দিকে, সব কিছু মিলে 35,000 সামথিং। এগুলোতে কিছু হয় না, দেখা গেছে যে রেগুলার বাসা ভাড়ায় 17,000, আর চলতে খাইতে খাইতেই তো রমজানে দেখা গেছে যে ইফতার সেই জন্য একটু খরচ বেশি হয়। এই অল্প 30-35,000 টাকায় কী হয়? তারপর বলেন। ঠিক আছে, তাহলে এই যে ঈদ মার্কেটিং সম্বন্ধে কিছু বলেন। এটা আমরা পেয়ে গেলাম, আপনি ঢাকা যশোরে আছেন, আপনি ঈদ মার্কেটিং সম্বন্ধে কিছু বলেন। আপনি এইবার ঈদে কেনাকাটা কী হলো? কেনাকাটা করি নাই, এখনো করতেছি। পাঞ্জাবি কিনতে গেছিলাম, অনেক দাম, ফেরত আসছি। পাঞ্জাবির অনেক দাম, ফেরত আসা? হ্যাঁ, পাঞ্জাবি একটা 1100 পর্যন্ত বলছি, 1200 টাকা লাগে তার। হ্যাঁ, নিতে পারি নাই। 100 টাকা যেমন দাম হইল না। তো জিনিসপত্রের দাম অনেক। আমরা তো দাম, সবজির দাম তো অনেক কম, সহনীয় পর্যায়ে আছে। হ্যাঁ, সবজি মোটা না, সবজির দাম বাড়ছে। কোথায় বাড়ছে? সবজির দাম তো বাড়ে না, আলু তো এখন কালকে থেকে একটু বাড়তি। পেঁয়াজের দামটা কম আছে। হ্যাঁ, পেঁয়াজের দাম কম। এবার কিছু বলতে হবে না, কিছু বলতে হবে, ঈদ আরেকজন চলে যাচ্ছে। আসো, তুমি কিছু বলো। কিছু কি শক্তি দেখাচ্ছে, দেখাচ্ছে। ভয় দেখাও তো, কি কি ট্যাবলেট দিছে? এই আমার রিপোর্ট, লিপিড প্রোফাইলের রিপোর্ট। নিজের জন্য এখনো কিছু কিনা হয় না আসলে। এটা তো গ্যাস্ট্রিকের দিছে। আসলে ছেলে মানুষরা বিয়ে হওয়ার পরে আর কি নিজের জন্য ভাবে না, সব সময় পরিবারের জন্য ভাবে। যখন আমি অবৈধ ছিলাম চাকরি জীবনে, সবসময় ঈদের বোনাস পাওয়ার আগে নিজের জন্য 2টা পাঞ্জাবি, 2টা শার্ট, টি-শার্ট, 2টা ওয়াচ এবং আদার্স জিনিসপত্র নিজের জন্যই কিনতাম, আর কিছু চিন্তা করতাম না। এই ফ্যামিলির মুরব্বীর জন্য কিছু একটা কিনতাম, আর না হলে না কিনতাম। তো দায়িত্ব তেমন ছিল না। বিয়ে হয়ে যাওয়ার পরেই প্রতিটা পুরুষের মতোই আমারও একই অবস্থা। নিজের জন্য এখনও কিছু কেনাকাটা করা হয় নাই, কোনো প্ল্যানিংও নাই। অথচ পরিবারের সদস্যের জন্য এক জোড়া করে জুতা কিনা হয়ে গেছে, আর আমার প্রিয় ভাতিজার জন্য একটা পাঞ্জাবিও কিনেছি।
বাকি সদস্যের জন্য আর নতুন করে আপাতত চিন্তা করি নাই। আচ্ছা, গ্রামে একটা প্রচলিত কথা আছে যে কোর্ট কাছারিতে নাকি ওই বড় গাছের পাতা বলতে বলে টাকা চায়, এটা সেই ব্রিটিশ আমল থেকে আর কি কথা। এই কোর্ট কাছারির মধ্যে গেলে বড় গাছের পাতাও তার কাছে টাকা চায়। সেক্ষেত্রে আমরা জানি যে একটা উকিল বা উকিলের পিয়ন, পেশকা থেকে শুরু করে সবাই ভালো ইনকাম করে, সেক্ষেত্রে তো মানে তাদেরই তো অনেক ভালো ভিআইপি হওয়ার মতো কথা। এখন কি সেই দিনটা কি এখনো আছে নাকি সেরকম এখন পরিবর্তন কিছু? এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি না। হ্যাঁ, আসলে তখন থেকে এখন পর্যন্ত আগামীতে একই ধরনের করাপশনের যে ধারাবাহিকতা এটা চলতে থাকবে। এর মাঝখান থেকে কিছু মানুষ যারা আছে হালাল হারাম বিবেচনা করে চলবে, এই ধরনের লোক এগুলো থেকে বিরত থাকবে। তাদের জন্য দুনিয়াতে চলা একটু কঠিন হয়ে যাবে, বাট দিন পার হয়ে যায়। কিছু অসৎ লোক আছে যেগুলো সব জায়গাতেই আছে, হাসপাতাল থেকে শুরু করে সকল জায়গাতেই তারা অসৎভাবে উপার্জন করার জন্য চিন্তা ফিকির করে থাকে। তাদের সাথে আসলে সব চাকরি মিলালে হয় না। অসৎ মানুষ সব জায়গাতে আছে, ব্যবসা থেকে শুরু করে সব জায়গায়, মসজিদ মাদ্রাসাতেও আছে। এইগুলো নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কথা হবে, এই বিষয়টা আমি স্কিপ করে দিই। দালাল শ্রেণীর লোকজন আমরা দেখি সব জায়গায় আছে। হ্যাঁ, দালাল ছাড়া আপনি ধরেন পাসপোর্ট দ্রুত করাবেন, সরকারি নিয়ম অনুযায়ী পাসপোর্ট অফিসের নিয়ম অনুযায়ী আপনি যদি পাসপোর্ট করান আপনার সময় লেগে যাবে অনেক দিন। সেখানে 7 কর্মদিবসের মধ্যে দালাল ধরলে আপনার পাসপোর্টটা হয়ে যাচ্ছে। এইসব কিছু কিছু ব্যাপার থেকে যেগুলোর ক্ষেত্রে পাসপোর্টের কোনো মানে দালালের কোনো এখানে দালাল ছাড়া কোনো ভাবতেই পারবেন না। দালালের অবদান আছে, তাদেরকেও নিয়েও চলতে হবে। এদেরকে সমাজের প্রতিটা মানুষকে নিয়ে সমাজ চলে এবং প্রতিটা মানুষেরই সমাজের চলতে গেলে প্রতিটা মানুষের সাথে সংযুক্ত মিলেমিশে চলতে হবে, কিছু করার নেই। আচ্ছা, আপনাদের হাইস্কুলের মধ্যে মানে ওই যে মধ্যে অনেক ভোগী ভিক্ষুকরা ভাসমান মানে ঈদের আগে আগে তারা চলে আসে, মানে ঈদ যেখানে এখানে মানে জাতীয় ময়দান এখানে সেই জন্য অনেক চলে আসে, অনেক ভালো মানুষ এখানে নাকি আসে আশ্রয় গ্রহণ করে মানে একটা ইনকামের জন্য। সেক্ষেত্রে তো আমরা আমাদের হাইকোর্ট ডিভিশনের আমাদের মাজার মসজিদ আছে, এখানের পাশেই হচ্ছে ঈদগাহ মাঠ। এখানে যে এটা কি পুঁজি করে অনেকে ভালো মানুষ আছে, সবচাইতে ভিআইপিরা যেমন ধরেন বিচারপতি মহোদয়গণ এবং মন্ত্রী পদমন্ত্রী অফিসার এবং সচিব মহোদয়গণ এই ঈদগাহ মাঠে নামাজ পড়েন এবং বাংলাদেশের ঢাকার মধ্যে সবচেয়ে ভিআইপি বিজনেসম্যানরা এখানে কিন্তু আসে। তারা তাদের জায়গাতের জায়গা থেকে এবং শো অফ করার জন্যই বলেন, লোক দেখানোর জন্যই বলেন, তারা মন খুলে আর কি মানুষকে দেয়, সাহায্য করে। তো সেই সাহায্যের কথা বাংলাদেশের এক সিন্ডিকেট ভিক্ষুক শ্রেণী আছে যারা জানে যে এখানে আসলে ভালো লাভবান হওয়া যাবে, তাই তারা অন্যান্য জেলাগুলোতে না সময় নষ্ট করে এখানে এসে জায়গাগুলো দখল করে এবং ঈদের দিন নামাজের পরে মানে সারা দিনটার জন্যই তারা এখানে এসে অবস্থান করে। মানে এক সপ্তাহ আগে থেকে নাকি তারা অবস্থান করে। মানে এটা আসলে তাহলে সত্যি ঘটনা আর কি, যে সিন্ডিকেটের মধ্যে এটা যুগ যুগ ধরে চলছে। এই বিষয়ে আপনাদের কোনো পদক্ষেপ নাই নাকি? এখানে আসলে ওই দেখেন মানে ভিআইপিরা যারা আমাদের বাংলাদেশের ভিআইপি তাদেরও তো মানে কোথাও দান করতে হবে, তারা কোথায় করবে? কিছু কিছু সময় তারা লোক দেখানো করে না, এখন তো অরিজিনাল ভিক্ষুকরা পাচ্ছে না সাহায্য, মানে যে অরিজিনাল গরিব মানুষ অরিজিনাল আর ডুপ্লিকেট বলে কোনো লাভ নেই। আপনার আমার মতো ভদ্রলোকরা তো ভিক্ষার ভিত্তিতে যাবে না। যারা ভিক্ষা ভিত্তিতে থাকে একটা সিন্ডিকেট, আর এটা হচ্ছে ভিক্ষা করতে করতে অভ্যস্ত। আর যারা বিপদ আপদে পড়ে কিছুদিনের জন্য হয়তো সাহায্যের হাত বাড়ায়, তারপর তারা সরে যায়। আচ্ছা, দেশে মামলার জটটা তো প্রচুর, এই সেক্ষেত্রে মামলার জট নিয়ে তো আমি বলতে পারবো না, আমি তো অ্যাডভোকেটও না। আমি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন চাকরিজীবী মাত্র। এইসব বিষয় আসলে বিচার বিভাগের যারা নতুন কর্মকর্তা আমার স্যারেরা তারা বলতে পারবে, ঠিক আমরা তো বলতে পারি না। তা আপনার জীবনে এই চাকরি জীবনে একটা কোনো ভালো মানে মজার ঘটনা বলেন, এরকম মজার বা বিরহ বা এরকম কিছু, মানে কোন জিনিসটা আপনার ভালো লাগছে চাকরি জীবন বলতে? আমি জানলাম যে একসময় আপনি নাকি আর্মিতে ছিলেন। আর্মিতে ছিলেন এবং সে কোনো কারণে মনে হয় আপনি ওখান থেকে চলে আসছেন বা আসছেন, মানে সেক্ষেত্রে কি আপনার কোনো আফসোস হয় না যে আসলে সেখানে ভালো ছিলাম বা এরকম কোনো কিছু? আসলে মানুষ যখন যেই জায়গাতেই কাজ করে, কাজ বলবো সব কিছু কাজেই বোঝায়, যে যখন যেই জায়গাতেই কাজ করে সেই জায়গাতেই কিছুদিন একঘেয়েমি হওয়ার কারণে সেখানে মানুষ ভাবে যে আসলে এখানে মনে হয় ভালো নেই।
অন্য কোথাও ডাইভার্ট হয়ে গেলে হয়তো বা ভালো কিছু হবে, এটা সকলেরই ধারণা, এই মিশ্র ধারণা সবার মাঝেই আছে। তো এর আগে আমার বাংলাদেশ আর্মিতে চাকরি করার সুযোগ হয়েছিল, পরক্ষণে আমার পায়ের ইনজুরি হয়, এই কারণে চাকরিটা আমার লং টাইম করে ওঠা হয়নি। পরবর্তীতে একটা মাইল ফলো স্টেজে গ্যাপে আমার ফ্যামিলি বিজনেস সাথে জড়িত ছিলাম। পরবর্তী 2017 সালে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে জয়েন করি। চাকরি জীবনে আসলে প্রতিটা মানে কর্মস্থলেই ভালো মন্দ মিলিয়ে, তো বলবো যে আসলে আমরা এই দুর্দিন যেগুলোকে বলা হয় বা খারাপ সময়, এগুলোকে মনে না রেখে কিভাবে এই জায়গাটার মধ্যে আনন্দ খুঁজে নেওয়া যায় সেটা চেষ্টা করা উচিত। আমিও ঠিক সেটাই খোঁজার জন্য চেষ্টা করছি। আর আমি কিন্তু একটা মজার ঘটনা বললাম, মানে আপনার চাকরি জীবনে এরকম কিছু মজার ঘটনা? হ্যাঁ, এরকম কোনো আসলে মজার ঘটনা তো অনেক। আপনি যেমন ধরেন, আমার মজার ঘটনা বলতে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা খেলাধুলার আয়োজন হয়, ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ে, সেখানে আমাদের ব্যাঞ্চ অফিসার, পার্সোনাল অফিসার থেকে শুরু করে একদম দারোয়ান পর্যন্ত সব ধরনের যারা খেলা যে খেলাটাকে বেছে নেয়, যেমন ধরুন আমি ক্রিকেট বেছে নিয়েছিলাম, তো সেই সুবাদে আমার সকলের সাথে খেলার একটা সুযোগ হয়েছে, সম্পর্কটা আরও জোরালো হওয়ার সুযোগ হয়েছে। এটা আমার জন্য চাকরি জীবনের সহজ। তার আপনি খেলাধুলো ভালো পারেন? ভালো না, আসলে খেলাধুলা পছন্দ করি, ক্রিকেট পছন্দ করি, ক্রিকেট প্রেমী হিসাবে ক্রিকেট খেলি টুকটাক, সেই জায়গা থেকে অংশগ্রহণ করা মাত্রই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে দেশের জন্য কিছু বলেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে থাকার আমার বিন্দুমাত্র ইচ্ছা নাই। বলেন কি আপনার মধ্যে এরকম লোক? হ্যাঁ, এটা এই জন্যই কেন বলবো, আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা, প্রেক্ষাপট ভবিষ্যতে আরও খারাপ হবে কিনা জানি না, কিন্তু বর্তমানের আমার এই 32 এজ, এই 32 বছরের তীব্র অনুভূতি এবং এই তীব্র যে এই দিনগুলো পার করে আসলাম, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, বাংলাদেশে বসবাসযোগ্য দেশ না, এবং বিশেষ করে ঢাকা শহর কোনোভাবেই বসবাসযোগ্য দেশ না। দেখা গেছে যে ঢাকা শহরের বাইরে যখন আমি আমার নিজ জেলায় ছিলাম, পঞ্চগড়ে, ওখানে থাকাকালীন আমি যতটা শারীরিকভাবে ফিটনেস ফিট ছিলাম বা খুব ভালোভাবে চলাফেরা করতাম, বাট এখন দেখা গেছে রোগ জীবাণুর মধ্যে আক্রান্ত হচ্ছি দিনের পর দিন। আমাদের মেন্টালি ড্যামেজ হচ্ছে, পারিপার্শ্বিক দিক দিয়ে বা ঢাকা শহর আসলে বসবাসযোগ্য নয়। দূষণের কারণে আপনি যেটা বলতে চাচ্ছেন, দূষণের কারণে এটা তো একটা ঢাকা শহরের কথা বলতে, শহর তো অবশ্যই বায়ু দূষিত একটা শহর, বিশ্বে বারবার রেকর্ড করা বায়ু দূষিত শহর, বসবাসের অযোগ্য শহর। সেই জায়গা থেকে তো দেশে থাকা, শহর থাকার কোনো ইচ্ছাই নাই, তার মধ্যে দেশে থাকারও কোনো ধরনের ইচ্ছা নেই। কারণ বাংলাদেশের মানুষ, যদিও আমি আইন অঙ্গনের চাকরি করি, তারপরে আমি বলবো বাংলাদেশে আইন আছে, আইনের শাসন নাই। হ্যাঁ, শাসন আছে, যদি কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি হয় বা কোনো প্রভাবশালী ব্যবসায়ী হয় বা কোনো প্রভাবশালী আইনজীবী বা আদার্স প্রভাবশালী ব্যক্তি বা কোনো সাপোর্ট ছাড়া বা মিডিয়ার সাপোর্ট ছাড়া আসলে আইন অঙ্গনে আইনের কোনো শাসন নেই। এই জন্য বাংলাদেশে থাকার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমার ইচ্ছা হচ্ছে পরবর্তীতে ইউরোপে বা আমেরিকার দিকে চলে যাওয়া, ফ্যামিলি নিয়ে মুভ করা, আমার এই ইচ্ছা। হয়তো হতে পারে চাকরি চলাকালীন আমার হয়ে গেলে আমি চাকরি রিজাইন করে চলে যাবো, অথবা চাকরি রিটায়ার করার আগ মুহূর্ত পর্যন্ত আমার চিন্তা একটাই, যে দেশের বাইরে গিয়ে সেটেল হোক। কারণ আমি চাই সাধারণ জীবনযাপন করবো এবং খুব সেফটি লাইফ থাকবে, খুব বায়ু দূষণ থাকবে না, মারামারি হানানি থাকবে না, ধর্ষণ থাকবে না, এই ধরেন গুম হত্যা থাকবে না, এইভাবেই লাইফটাকে লিড করার ইচ্ছা আছে। তাহলে বায়ু দূষণের সম্বন্ধে আর কি আপনি কোনো পদক্ষেপ বলেন যে কী করলে বায়ু দূষণটা কমতে পারে? বাংলাদেশের মানুষ তো আমরা, বাংলাদেশের মানুষ বায়ু দূষণটা ওই সংবাদ শিরোনামটা সেখানে থেকেই শেষ। এরা নতুন করে নিজেকে যে একটু গুছাবে, বা ডাস্টবিনে যে ময়লা ফেলতে হয় যেখানে থুতু ফেলা যায় না, বা ধুলাবালি পাবলিক প্লেসে ঝাড়া যায় না, এইসব বিষয়গুলো বাংলাদেশের প্রতিটা বাঙালিকেই নিজের জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং বায়ু দূষিত যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদিও আবহাওয়া জলবায়ু নিয়ে আমার জ্ঞান খুবই ক্ষুদ্র, তারপরে বলতে চাই বাংলাদেশের ঢাকা শহরের যে অবস্থা, বায়ু দূষণের যে চিত্র, ব্যাক টু ব্যাক আমরা বিভিন্ন নিউজ
যে দেখি যে বায়ু দূষণে পৃথিবীর তৃতীয় বা বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এমন পরিস্থিতিতে বাংলাদেশে ঢাকা শহরে আসলে আমরা পাবলিক প্লেসে দেখা যায় যে মানে আমরা চশমা ছাড়া যাতায়াত করতে পারি না, চোখে ধুলাবালি লেগে যায়, মাস্ক ছাড়া বাইরে বের হওয়াটা খুবই ভয়াবহ অবস্থা। তাও দেখা যায় শুধু তাই না, কাচের গুঁড়া পর্যন্ত মানুষের চোখে এসে পড়ে, এতে মানুষের অনেক ক্ষেত্রে অনেক মানুষের অনেক ধরনের ক্ষতিগ্রস্তও হয়। সেই দিকে দেখলে আসলে বায়ু দূষিত আমরা নিজের চোখে থেকেই দেখতে পাচ্ছি। এটা আসলে আবহাওয়ার যন্ত্র বা অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় না আর কি। এটা বুঝাচ্ছেন যে এই বায়ু দূষণ এই কারণে ক্ষতিও, মানে এই কারণে আপনি দেশে থাকতে যাচ্ছেন না? এই কারণে না, আসলে শুধু বায়ু দূষণের কারণে দেশে থাকতে তা না। বাংলাদেশে বললাম না যে বাংলাদেশে সুচিকিৎসা ব্যবস্থা নেই, 1 নম্বর, সুশিক্ষা ব্যবস্থা নেই, সুসামাজিক ব্যবস্থা নেই, এবং আমি যেটা বারবার বলছি, আপনারা এই মেধাবীরা যদি চলে যান তাহলে তো দেশে মানে কি হবে? মেধাবীরা বাংলাদেশ থেকে চলে গেলে যে বাংলাদেশের ক্ষতি হয়ে যাচ্ছে তা কিন্তু না। বাংলাদেশের মেধাবীরা বিশ্বে বাইরের দেশগুলোতে গিয়ে তারা কিন্তু বাংলাদেশের জন্য সুনাম অর্জন করবে, এবং তারা রেমিডেন্স দিয়ে কিন্তু বাংলাদেশের ঠিকই তারা সচল রাখার চেষ্টা করে যাচ্ছে, এবং তারা কিন্তু কোনো না কোনোভাবে বাংলাদেশের উন্নয়নে আরও বেশি কাজে লাগতেছে। বাংলাদেশে আপনি ধরেন আমরা 20-30 হাজার টাকা দিয়ে যে পরিবার চালাতে পারি না, সেখান থেকে দেশের বাইরে গিয়ে লাখ লাখ টাকা দেশে পাঠিয়ে কিন্তু দেশকে উন্নয়নের অব্যাহত রাখা সম্ভব আর। ও আচ্ছা, আপনি বাইরে দেশে যাই মানে দেশের জন্য কিছু করতে, দেশের জন্য কিছু যা খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার সর্বাধিক উন্নতি কামনা করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঢাকা জজকোর্টে চাকরি করেন, হ্যাঁ বলেন আপনি কি? আমার তো ঈদ মার্কেটিং নেই, সব কমপ্লিট। ঠিক আছে, জুতাটা 3 জোড়া কিনা হয়েছে আমার জন্য, আর বউয়ের জন্য 3 জোড়া। ঠিক আছে, 6 জোড়া হলো 25,000 টাকা খরচ হয়েছে জুতায়। 25,000 টাকা খরচ হয়েছে? জামা কাপড়টা তো বাদ দিয়ে দিলাম। জামা কাপড়টা তো বাদ দিলাম। তারপর আমাদের বাসা, গ্রামের বাসা পঞ্চগড়। প্রতি রমজানের মধ্যে পঞ্চগড় যেতে হবে। আমার ফ্লাইট ছাড়া যেতে পারি না পঞ্চগড়ে।